আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, মানিকগঞ্জের শিবালয় উপজেলা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এসেছি আজ মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে। এখানে এসেছি তেওতা জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে। তো চলুন যাই, আমি নিজেও দেখি, একটু ঘুরে আপনাদেরকে একটু ঘুরে দেখাই। বন্ধুরা, আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে যাচ্ছি তেওতা জমিদার বাড়ির উদ্দেশ্যে। অলমোস্ট আমরা কাছাকাছি চলে এসেছি। তো চলুন যাই, দেখাই আপনাদেরকে। বন্ধুরা, আমরা চলে এসেছি তেওতা জমিদার বাড়ির কাছে। চলুন আমরা এখন ভিতরে ঢুকবো, তেওতা জমিদার বাড়ির ভিতরে। এই যে এটাই হলো মূল গেট। এই যে তেওতা জমিদার বাড়ি, এটা দেখুন। আমরা এখন ভিতরে যাব জমিদার বাড়ি। চলুন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। বন্ধুরা দেখুন, অযত্ন অবহেলায় পড়ে আছে 200 বছরের পুরনো তেওতা জমিদার বাড়ি। অনেক পুরনো একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। দেখুন, ভেঙে চুরে গেছে। একটা সময় এখানে কত লোকজন বসবাস করত। বিশেষ করে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থান এখানে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার স্ত্রী প্রমীলা দেবী তার প্রেমে পড়েছিল এই তেওতা জমিদার বাড়ি এসেই। বন্ধুরা, এটা হলো জমিদার বাড়ির পিছনের অংশ। তো আমি ঘুরতে ঘুরতে পিছনের অংশে চলে এসেছি। জেনে রাখা ভালো, এই তেওতা জমিদার বাড়ি আনুমানিক 1700 শতকের দিকে নির্মিত হয়। আর সর্বপ্রথম জমিদার পঞ্চানন সেন সর্বপ্রথম এই জমিদারি স্থাপন করেন 1700 শতকের দিকে। আর এই পঞ্চানন সেন কিন্তু খুবই দরিদ্র একজন লোক ছিল, এবং তিনি এই তেওতা গ্রাম থেকে দিনাজপুর অঞ্চলে চলে যায় তামাকের ব্যবসা করার জন্য। তো তামাকের ব্যবসা করে জমিদার পঞ্চানন সেন প্রচুর ধন সম্পদের মালিক হয়, প্রচুর টাকা পয়সার মালিক হয়, এবং দিনাজপুর অঞ্চলে অনেক জমি জমা, অনেক সম্পত্তি তার আয়ত্তে কিনে নেয়। এবং পরবর্তীতে তার পূর্বপুরুষের ভিটা এই তেওতায় চলে আসে, এবং তেওতায় এসে এখানে জমিদারি স্থাপন করে। আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি। এখানে যে কতগুলো ঘর আছে, কতগুলো রুম আছে, গুণে শেষ করা যাবে না। বন্ধুরা দেখুন, এটা হলো তেওতা জমিদার বাড়ির সামনের অংশ। এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা সাইনবোর্ড টানানো আছে। তো চলুন দেখি সাইনবোর্ডে কি লেখা আছে। বন্ধুরা, বলে রাখি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সর্বপ্রথম কিন্তু প্রমীলা দেবীর প্রেমে পড়েছিল এই তেওতা জমিদার বাড়িতে এসেই। আর সেজন্য এখানে নজরুল প্রমীলা নামে একটা স্মৃতি পাঠাগারও স্থাপন করা হয়েছে। এটা একটা মন্দির। দেখুন এখানে সাইনবোর্ডে কি লেখা আছে। মানিকগঞ্জ জেলা শিবালয় উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি, প্রত্নতাত্ত্বিক স্থাপনা। ইতিহাসবিদদের মতে 1700 শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এটা নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামক একজন জমিদার। এছাড়া এখানে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন। এই প্রাসাদেই নজরুল প্রমীলা দেবীর প্রেমে পড়েছিলেন এবং লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তো বন্ধুরা, সর্বমোট 7.38 একর জমি নিয়ে এই জমিদার বাড়ি স্থাপিত। মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরও ভিন্ন ধরনের স্থাপনা, একটি বড় পুকুর এবং একটি মন্দির। এটা হলো সেই মন্দির, আর এই পাশে এটা হলো সেই পুকুর। আর এছাড়াও এই জমিদার বাড়ির
ভিতরে রয়েছে 55টি কক্ষ, ছোট বড় সব মিলে এখানে সর্বমোট 55টি কক্ষ রয়েছে। আমি সেটা আগেই বললাম যে এখানে যে কতগুলো কক্ষ আছে গুণে শেষ করা যাবে না। এখানে আছে একটা নবরত্ন মঠ, এটা হলো সে নবরত্ন মঠ মন্দির যেটাকে বলে। দেখুন তো বন্ধুরা, চলুন জানিয়ে দেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিভাবে প্রমীলা দেবীর প্রেমে পড়েছিল। 1922 সালের দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লায় এসেছিলেন চুরুলিয়া গ্রাম থেকে। তো কুমিল্লায় যাওয়ার পথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লার খান সাহেবের বন্ধু বীরেন সেনগুপ্ত, তার বাড়ি ছিল এই তেওতা গ্রামে, এই জমিদার বাড়ির এখানে। তো চুরুলিয়া গ্রাম থেকে আসার পথে কাজী নজরুল ইসলাম এই বীরেন সেনগুপ্তের বাড়িতে বিশ্রামের জন্য কয়েকদিন থাকেন। আর সেখানেই প্রমীলা দেবীর সাথে দেখা হয় কাজী নজরুল ইসলামের। জেনে রাখা ভালো, প্রমীলা দেবী বীরেন সেনগুপ্তের ফুফাতো বোন। আর এই বীরেন সেনগুপ্তের বাড়িতে থাকা অবস্থায়, এই জমিদার বাড়িতে থাকা অবস্থায় প্রমীলা দেবীর প্রেমে পড়েন এবং এখানে বসে তিনি একটি গান লিখেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। এই গানটি তিনি এই জমিদার বাড়িতে বসেই লিখেছিলেন। আর আরেকটা কথা বলি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু কুমিল্লা এসেছিলেন মূলত বিবাহ করার উদ্দেশ্যে। তখনকার কুমিল্লার খান সাহেবের ভাতিজির সাথে তার বিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি কুমিল্লায় গিয়েছিলেন এবং সেখানে বিয়ের কথা মোটামুটি পাকা সব কিছুই হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের সময় হঠাৎ করে তাদের সাথে কোনো কারণে মনোমালিন্য হয়, মনের দ্বিমত হয়। তো সে কারণে সেই বিয়ে বন্ধ করে দেন কাজী নজরুল ইসলাম এবং চলে আসেন আবার এই তেওতায় প্রমীলা দেবীর কাছে। আর এই প্রমীলা দেবীকেই পরবর্তীতে তিনি বিয়ে করেন। আরেকটা কথা বলি, প্রমীলা দেবীর সাথে কাজী নজরুল ইসলামের বিয়েতে কিন্তু প্রমীলা দেবীর পরিবারের কেউ মেনে নেননি। শুধুমাত্র প্রমীলা দেবীর মা গিরিবালা সেনগুপ্ত, তিনি একমাত্র রাজি ছিলেন কাজী নজরুল ইসলামের সাথে প্রমীলা দেবীর বিয়ে দেওয়ার জন্য। তার কারণ কাজী নজরুল ইসলাম মুসলিম ধর্মের এবং প্রমীলা দেবী হিন্দু ধর্মের মেয়ে ছিল। তো পারিবারিকভাবে অনেক চাপের মধ্যেও গিরিবালা সেনগুপ্ত তার মেয়েকে কলকাতায় নিয়ে কাজী নজরুল ইসলামের সাথে বিয়ের ব্যবস্থা করে দেন। এমনকি প্রমীলা দেবীর বাবা বসন্ত কুমার সেনগুপ্তও কিন্তু কাজী নজরুল ইসলামের সাথে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কোনোভাবেই রাজি ছিলেন না। তো অবশেষে গিরিবালা দেবী অনেক চড়াই উতরাই পেরিয়ে কাজী নজরুল ইসলামের সাথে প্রমীলা দেবীর বিয়ে দেন। আর বিয়ের পরে তার নাম চেঞ্জ করে রাখা হয় আশালতা সেনগুপ্ত। তো সেখানেই আমি এসেছি। আমার খুব ভালো লাগতেছে যে আমি কাজী নজরুল ইসলাম যেখানে এসেছিল আমিও সেখানে এসেছি। বন্ধুরা, যদি আপনারাও আসতে চান তাহলে চলে আসতে পারেন। এটা হলো মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা গ্রামে। বন্ধুরা চলুন, আমরা এতক্ষণ তো নিচতলা দেখলাম, একটু দোতলায় ঘুরে দেখি। দোতলায় ওঠার সিঁড়িগুলো একেবারে ভঙ্গুর অবস্থায় আছে। কোন দিক থেকে সিঁড়ি সেটাও বুঝতে পারতেছি না। এটা একটা সিঁড়ি ছিল, দেখি এদিক দিয়ে উঠি। হ্যাঁ, এই যে দেখুন, এটা হলো দোতলা। এটা হলো বাড়ির ভিতরের অংশ, অন্দরমহল যেটাকে বলে। এই যে দেখুন,
দেখুন বন্ধুরা, আমার এত আনন্দ লাগতেছে যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেখানে এসেছিলেন, যেখানে থাকছিলেন এবং যেখানে বিয়ে করেছিলেন, আমরা সেখানে আসতে পেরেছি, আমি সেখানে আসতে পেরেছি এবং এসে ঘুরে দেখছি। খুবই ভালো লাগতেছে। দেখুন বন্ধুরা, উপরের ছাদ ভেঙে এখানে একেবারে স্তূপ হয়ে গেছে। কত সুন্দর করে তৈরি করা হয়েছিল এই জমিদার বাড়ি। বন্ধুরা, এটাও একটা সিঁড়িঘর ছিল। এটা হলো গোলাকার সিঁড়ি ছিল। এটা দেখুন, গোলাকার সিঁড়ি ছিল একবারে উপর পর্যন্ত, নিচতলা থেকে একবারে ছাদ পর্যন্ত ছিল। এটা একটা গোলাকার সিঁড়ি। আসুন, চলে আসুন। ভয় লাগে? বন্ধুরা, আমরা আরেকটা বিল্ডিংয়ে, মানে আরেকটা ভবনে আসলাম। এখানে মোটামুটি ছোট বড় মিলিয়ে 7 থেকে 8টা ভবন আছে। এটা কি দেখি, এটা দিয়ে একটু প্রবেশ করি। এটা হলো অন্দরমহলের রুম। অন্দরমহলের যে ভবনটি, সেই ভবন। এখানে কত মানুষ একটা সময় থাকছে, আর আমরা সেখানে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, আপনারা যদি চান তাহলে অবশ্যই আসতে পারেন তেওতা জমিদার বাড়িতে। অনেক জমিদার বাড়ি আছে, অনেক রিস্কি, কোনো প্রোটেকশান নাই, অনেক ঝামেলা হয়, এলাকার স্থানীয় ছেলেপেলে, পকেটে ছেলেপেলের উৎপাত থাকে। কিন্তু এখানে এসে আমি সেটা পাইনি, এখানে সেটা নাই। তো আপনারা চাইলে আপনাদের পরিবার পরিজন ফ্যামিলি নিয়ে আসতে পারেন, ঘুরতে পারেন। আসলে দেখলে দেখার শেষ হবে না। এখানে যদি আপনারা একদিন সময় নিয়ে আসেন, পুরো দিনই ঘুরতে পারবেন, দেখতে পারবেন। তো চলুন আমরা এই ভবনের একটু ছাদে যাই। এই ভবনের ছাদে যাওয়ার জন্য যে একটা সিঁড়ি আছে এখানে,
তো দেখুন এখানে একটা ভবন আছে, এটা হয়তো বা কাছারি ছিল, জমিদারি পরিচালনা করার যে অফিস, যেটা সেই অফিস ছিল সেই কাছারি। এটা হয়তো বা উপজেলা প্রশাসন ব্যবহার করতেছে, এখানে নতুন করে আবার রং করে বা নতুন করে কিছু সংস্কার করে সেটা ব্যবহার করতেছে হয়তো বা উপজেলা প্রশাসন, সরকারি কোনো স্থাপনা এটা। দেখুন বন্ধুরা, আমি এখন দোতলায় উঠতেছি, আবার দোতলা থেকে নেমে গেছিলাম, সেটা ছিল একটা বিল্ডিংয়ের, আবার আরেকটা বিল্ডিংয়ে এসেছি, সেই বিল্ডিংয়ের দোতলায় এখন উঠতেছি। তো দোতলা আবার দেখি এখানে আরেকতলা, তো তিনতলা। এই বিল্ডিংটা মূলত তিনতলা, এখানে কয়েকটা বিল্ডিং আছে, কয়েকটা বাড়ি ছিল, আর এক একটা বাড়ি এক এক রকম, কোনোটা দোতলা ছিল, কোনোটা তিনতলা। এই যে দেখুন, আমি একেবারে ছাদের উপরে এসেছি, তিনতলা না, এটাও দোতলাই, কিন্তু দোতলার ছাদের উপরে এসেছি আমি। তো খুবই ভালো লাগতেছে এসে, আমার মতন আরও অনেক দর্শনার্থী এসেছে দেখার জন্য। আপনারাও যদি আসতে চান তাহলে আসতে পারেন। তেওতা জমিদার বাড়ি, আমি এ পর্যন্ত অনেক জমিদার বাড়িতেও গেছি, কিছুদিন আগেও গেছিলাম বালিয়া জমিদার বাড়িতে। তো সে বালিয়াতে জমিদার বাড়ি তো একেবারে ভঙ্গুর অবস্থায় এবং জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, ঘাস লতা পাতা সব কিছু হয়ে গেছে, যেটা আপনারা দেখেছেন ভিডিওতে। কিন্তু এটা তার একটু ভিন্ন, এটা সুন্দর একটি স্থাপনা এবং সুন্দর একটি স্পট। আপনারা পরিবার পরিজন নিয়েও আসতে পারবেন এখানে এবং ঘুরে দেখতে পারবেন। খুবই সুন্দর, অনেক পুরনো, প্রায় 200 বছরেরও বেশি। 1700 শতকের মাঝামাঝি সময়ে এই জমিদার বাড়িটি স্থাপন করা হয় এবং 1957 সালের দিকে এই জমিদার বাড়িটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং এই জমিদার পরিবারের সমস্ত সদস্য কলকাতায় চলে যান, ভারতে চলে যান। জমিদারি প্রথা যখন বিলুপ্ত করা হয় তখন এই জমিদার পরিবারের সবাই ভারতে চলে যান। আর তারপর থেকেই এরকম অযত্ন অবহেলায় পড়ে আছে। অযত্ন অবহেলা বলবো না আমি, কারণ এটা অন্যান্য জমিদার বাড়ি আমি যতটা দেখেছি তার থেকে অনেক ভালো আছে। তো তারপরেও এত বছরের পুরনো একটা জমিদার বাড়ি এভাবে আছে, এটাই অনেক কিছু। এরপরেও যদি একটু সংস্কার করা যেত জমিদার বাড়িটি, তাহলে হয়তোবা এটি আরও কিছুদিন বেঁচে থাকতো এই স্মৃতি চিহ্ন ধরে রেখে। বিশেষ করে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে স্মৃতি বিজড়িত স্থান, এই স্থানটি একটু ভালোভাবে আরও কিছুদিন বেঁচে থাকতো। তো বন্ধুরা, ভিডিওটি আসলে অনেক বড় হয়ে গেছে, আর জমিদার বাড়িটি অনেক বড়, এত দূর ঘুরে ঘুরে দেখানো একটু সময় লাগবেই। তো সবাই আশা করি ধৈর্য সহকারে দেখছেন আর সবাই উপভোগ করছেন এবং ভালো লাগছে। আমার জমিদার বাড়ি ঘুরে অনেক ভালো লাগছে। আমি আশা করি যে আপনাদের সবাইকেই আমার এই ভিডিওটা দেখে অনেক ভালো লাগছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্টস করবেন। আর আমার চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন। আমি জানি অনেকেই আমার ভিডিও পছন্দ করেন এবং ভিডিও দেখেন, কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তো আপনারা যদি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও করার একটু উৎসাহ পাবো। তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আশা করি একটু সহযোগিতা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।